হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্য অবস্থা। সাম্য অবস্থার আজকে দ্বিতীয় ক্লাস। এই লেসনে আজকে আলোচনা করব ইউনিটস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর্থাৎ সাম্য ধ্রুবকের একক কী হবে, কিছু সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য এবং কী করে আমরা কেসি, কেপি এবং কেএক্সের রাশিমালা নির্ণয় করব, এইগুলো আজকে শিখব। প্রথমে আসি ইউনিট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ ফার্স্ট যে টপিকটি আলোচনা করব ইউনিট অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ইউনিটস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নির্ভর করছে অর্থাৎ সাম্য ধ্রুবকের একক নির্ভর করে কেমিক্যাল রিয়াকশনের উপর। কোনো কোনো সাম্য ধ্রুবকের ক্ষেত্রে ইউনিট লেস হয়, আবার কোনো কোনো সাম্য ধ্রুবকের ক্ষেত্রে ইউনিট থাকে। এই ইউনিটটা সম্পূর্ণ নির্ভর করে বিক্রিয়ার রিয়াকশনের উপর। যেমন ধরো একটি এক্সাম্পল দিই, 2NO নাইট্রিক অক্সাইড, এখান থেকে নাইট্রোজেন গ্যাস এবং তার সাথে দিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখব যে কেসি সাম্য ধ্রুবক ইজ ইকাল টু নাইট্রোজেনের গাঢ়ত্ব, অক্সিজেনের গাঢ়ত্ব আপন NO নাইট্রিক অক্সাইডের গাঢ়ত্বের তার স্কোয়ার। এবার গাঢ়ত্বের ইউনিট আমরা কিভাবে প্রকাশ করি? সি সমান কনসেন্ট্রেশন মোল পার লিটার এককে প্রকাশ করা হয়। কেমন? তাহলে মোল লিটার ইনভার্স, পার লিটার মানে লিটার ইনভার্স আমরা লিখতে পারি। তাহলে এখন নাইট্রোজেন, অক্সিজেন এবং NO রয়েছে, তাহলে এদের আমরা ইউনিট বসাই। মোল লিটার ইনভার্স, মোল লিটার ইনভার্স ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স এর স্কোয়ার। তাহলে দেখো এখানে ইউনিটগুলি পরস্পর ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কেসির ইউনিট থাকে না, অর্থাৎ ইউনিটলেস। কেসির কোনো ইউনিট থাকবে না, অর্থাৎ ইউনিটলেস। তাহলে দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে কেসির কোনো ইউনিট নেই। তো সেকেন্ড একটা ইকুয়েশন বলছি, PCl5 থেকে বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2 গ্যাস উৎপন্ন হয়। এই রকম রিয়াকশন ঘটছে। তাহলে কেসি সমান PCl3 Cl2 ডিভাইডেড বাই PCl5। তাহলে এখানে দেখো কনসেন্ট্রেশনকে আমরা ওই মোল পার লিটার ইউনিটে আমরা ব্যবহার করতে পারি। তাহলে মোল পার লিটার ইনভার্স, মোল লিটার ইনভার্স ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স। তাহলে দেখো ক্যান্সেল হলে এখানে কিন্তু একটা ইউনিট থেকে যাচ্ছে, মোল লিটার ইনভার্স ইউনিট থেকে যাচ্ছে। তাহলে PCl5 ক্ষেত্রে কেসের ইউনিট কিন্তু মোল লিটার ইনভার্স। আবার ধরো আমরা গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে ওই উপাদানগুলিকে আমরা প্রেসার এককে কাজ করতে পারি। আবার আমরা প্রেসার এককে কাজ করতে পারি। প্রেসার যদি আমরা একক বসাই অর্থাৎ কেপির ইউনিট কী হবে? ধরো যে প্রথমে ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম 2NO, এখান থেকে নাইট্রোজেন N2 প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে, রাইট? তাহলে আমরা কেপি ইউনিট ব্যবহার করতে পারি। কেপি সমান পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ NO তার স্কোয়ার। তাহলে প্রেশার ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে ATM।
এটিএম এককে আমরা ব্যবহার করব। তার নাইট্রোজেন এটিএম রয়েছে, তার সঙ্গে অক্সিজেনের এটিএম রয়েছে, ডিভাইডেড বাই এনও রয়েছে এটিএম তার স্কোয়ার। তাহলে দেখো এখানে পরস্পর ক্যান্সেল হয়ে ইউনিটলেস, কোনো ইউনিট থাকে না, তাহলে এখানে কেপির কোনো ইউনিট নেই। একই রকমভাবে আমরা PCl5 এইটা PCl3 প্লাস Cl2 উৎপন্ন হচ্ছে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কেপি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি, এই কেপির ইউনিট হবে প্রেশার অফ PCl3, প্রেশার অফ Cl2 আপন প্রেশার অফ PCl5। ওকে, তাহলে প্রেসার ইউনিটটাকে আমরা এটিএম ডিভাইডেড বাই এটিএম, তাহলে পরস্পর ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকলো এটিএম, অর্থাৎ এখানে কেপির ইউনিটটা এটিএম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্ট ইউনিট হবে নির্ভর করছে তার রিয়াকশনের ওপর, অর্থাৎ রিয়াকশনের ওপর ইকুইলিব্রিয়াম, কেপি, কেসি এই সমস্ত ইউনিট কী হবে নির্ভর করে কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ যে রিয়াকশনের কথা আমরা নিয়ে কনসিডার করব। এবার আমরা আলোচনা করব যে ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্যগুলি। ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্য একটা আলোচনা করব। যেমন নাম্বার 1 বৈশিষ্ট্য, যদি কোনো কেমিক্যাল ইকুয়েশনটাকে আমরা রিভার্স করে লেখা হয় বা উল্টো করে লেখা হয়, সেক্ষেত্রে আমরা কি দেখব, তার ইকুয়েশন কি হবে। ধরো আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড, 2 মোলস অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই কেমিক্যাল রিয়াকশন, এখানে নাইট্রোজেন প্লাস 2 মোলস অফ অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। তাহলে এই রিয়াকশানকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ রিভার্স লিখি, মানে নাইট্রোজেন প্লাস 2 অক্সিজেন 2NO2, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি প্রাইম সমান কত হবে, রাইট? তাহলে আমরা কি করে ক্যালকুলেশন করব? দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রথম ইকুয়েশন থেকে কেসি সমান লিখতে পারি নাইট্রোজেনের গাঢ়ত্ব এবং অক্সিজেন এই গাঢ়ত্ব তার স্কোয়ার ডিভাইডেড বাই NO2 এই গাঢ়ত্ব তার স্কোয়ার, রাইট? তাহলে এইটা হচ্ছে কেসি ইকুয়েশান। এবার কেসি প্রাইম, দেখো এখান থেকে কেসি প্রাইম সমান লিখতে পারবো প্রোডাক্ট রয়েছে NO2 তার স্কোয়ার রয়েছে ডিভাইডেড বাই N2 রয়েছে আর অক্সিজেন রয়েছে তার স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা রেসিপ্রোকাল করি, মানে উল্টে দিই, 1/Kc প্রাইম সমান N2 অক্সিজেন তার স্কোয়ার ডিভাইডেড বাই NO2 তার স্কোয়ার আসবে। তাহলে দেখো এক্স্যাক্টলি এই যে ফর্মুলাটা আমরা লিখেছি সেটার সঙ্গে এটা সমান। তাহলে এটা যদি সমান লিখি তাহলে আমরা লিখতে পারি এক্স্যাক্টলি কেসি, অর্থাৎ 1/Kc প্রাইম ইজ ইকুয়াল টু কেসি, রাইট? তার মানে কেসি প্রাইম সমান 1/Kc। তাহলে কেমিক্যাল রিয়াকশানকে যদি রিভার্স করে লিখি তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে রেসিপ্রোকাল। তাহলে কেমিক্যাল রিয়াকশন যদি রিভার্স করে লেখা হয়, রিভার্স করে লিখলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে রেসিপ্রোকাল হবে অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইরকম হবে, কেমন? তাহলে যখন জাস্ট ইকুয়েশনটাকে উল্টে দিলে আসছে কেসি প্রাইম সমান 1/Kc। নাম্বার 2 বৈশিষ্ট্য, যদি কোনো কেমিক্যাল রিয়াকশনকে আমরা কিছু দিয়ে ভাগ করি বা গুণ করি তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পরিবর্তন কি হবে, কেমন? কোনো একটা কেমিক্যাল রিয়াকশনকে আমরা
কোনো কিছুতে গুণ করব বা ভাগ করব, তাহলে কী হবে? ধরো এইচআই বিয়োজিত হয়ে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং তার সঙ্গে সঙ্গে আয়োডিন, রাইট? তাহলে এই কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কেসি সমান কত? তাহলে হাইড্রোজেন গ্যাস এর কনসেন্ট্রেশন, আয়োডিন এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এইচআই এর কনসেন্ট্রেশনে স্কোয়ার আসবে, এইটা আসবে। ওকে, তাহলে এখানে কেসির ফর্মুলা এইটা আসবে। তাহলে এবার আমি যদি ইকুয়েশানটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 4HI 2H2 2I2 হবে। তাহলে এই কেমিক্যাল ইকুয়েশানে কেসি প্রাইম সমান কী হবে? দেখো কেসি প্রাইম সমান আমরা কি লিখতে পারি, হাইড্রোজেন তার কনসেন্ট্রেশন তো স্কোয়ার আসবে ইন্টু আয়োডিন তার কনসেন্ট্রেশনের স্কোয়ার আসবে ডিভাইডেড বাই এইচআই এই কনসেন্ট্রেশনে পাওয়ার আসবে 4। তাহলে দেখো এই যে কনসেন্ট্রেশন রয়েছে, আমি এটাকে যদি স্কোয়ার করে দিই, কেসি স্কোয়ার করলে দেখো এটাকে কেসি স্কোয়ার করলে হাইড্রোজেন তার স্কোয়ার আসবে, আয়োডিন তার কনসেন্ট্রেশন স্কোয়ার আসবে ডিভাইডেড বাই এইচআই তার পাওয়ার 4 আসবে। কেমন? তাহলে দেখো এইটা আর এইটা দুটো এক্সপ্রেশন সেম, তাহলে কেসি প্রাইম সমান লিখতে পারি কেসি তার স্কোয়ার, রাইট? তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা দেখলাম তার স্কোয়ার হচ্ছে, 2 দিয়ে গুণ করলে তার স্কোয়ার হচ্ছে। তাহলে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করলে সেই মাল্টিপ্লিকেশনটা পাওয়ারে আসবে। ধরো আমরা কিছু ভাগ করলাম, তখন কী হবে? তাহলে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করলে সেই মাল্টিপ্লিকেশনটা পাওয়ারে আসবে। ধরো আমরা কিছু ভাগ করলাম, ধরো এই একটা কেমিক্যাল রিয়াকশন N2 প্লাস অক্সিজেন, এখান থেকে উৎপন্ন হচ্ছে 2NO। এই রিয়াকশানে কেসি হলে তাহলে হাফ দিয়ে বা 2 দিয়ে ভাগ করি বা হাফ দিয়ে গুণ করি, হাফ ইন্টু অক্সিজেন, এখান থেকে NO উৎপন্ন হচ্ছে। তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে কেসি প্রাইম সমান কত হবে? বুঝতে পারলে? এই রিয়াকশানের ক্ষেত্রে কেসি প্রাইম সমান কত হবে? তাহলে আমরা এখানে কেসি প্রাইম সমান কত লিখতে পারি? দেখো কেসি প্রাইম সমান লিখতে পারি NOর যে গাঢ়ত্ব রয়েছে আপন নাইট্রোজেন এর গাঢ়ত্বের হাফ, অক্সিজেন রয়েছে এই গাঢ়ত্বে হাফ। কিন্তু কেসি সমান কত? দেখো কেসি সমান NO তার স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন এবং অক্সিজেন, এইরকম রয়েছে, রাইট? এরকম রয়েছে। তাহলে এইটার সঙ্গে এটা সমান করতে হলে কী করতে হবে? তাহলে কেসিকে স্কোয়ার করে দিই, কেসি প্রাইম তার স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে দেখো NO এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে N2 এটা থাকছে আর এইটা, তাহলে এই ইকুয়েশান আর এই ইকুয়েশানটা এক্স্যাক্টলি সেম। তাহলে এটা জায়গায় আমরা কেসি লিখতে পারি, তাহলে কেসি, তো কেসি প্রাইম সমান রুট ওভার কেসি, মানে রুট ওভার কেসি মানে কি? কেসির পাওয়ার হাফ। তাই দেখো আমরা যা দিয়ে গুণ করেছি সেটা কিন্তু পাওয়ারে চলে আসবে, রাইট? আমরা আগে দেখলাম যে 2 দিয়ে গুণ করেছি পাওয়ারটা 2 এসেছিলো, এখন হাফ দিয়ে গুণ করেছি তাহলে কিন্তু তার পাওয়ার আসবে। তাহলে যে সংখ্যা দিয়ে আমরা কোনো ইকুয়েশানটিকে মাল্টিপ্লিকেশান করব সেটা কিন্তু পাওয়ারে আসবে। আবার ধরো কোনো কেমিক্যাল রিয়াকশানকে আমরা যোগ করব, ধরো একটা কেমিক্যাল রিয়াকশান দেওয়া আছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস Cl2, নাম্বার সি নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস Cl2, এখান থেকে রিয়াকশন হচ্ছে 2NOCl। তাহলে এই ক্ষেত্রে কেসি যদি হয় বা এই ক্ষেত্রে কেসি সমান কত হবে যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকে
যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন এখান থেকে রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে 2NO, এর ক্ষেত্রে K1। আর একটা ইকুয়েশন দেওয়া আছে 2NO প্লাস Cl2, এখানে রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে 2NOCl, এক্ষেত্রে K2। তাহলে কেসির মান কত হবে? ঠিক আছে, এই যে ইকুয়েশনের ক্ষেত্রে কেসির মান কত হবে, এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে। কেমন? তাহলে দুটো ইকুয়েশন যখন দেওয়া আছে তাহলে আমরা কি করে করব? দেখো এখানে K1 এর মানটাকে বের করে নিই। NO তার স্কোয়ার আপন নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে, আর এখানটা K2 রয়েছে। K2 হচ্ছে NOCl, এর স্কোয়ার রয়েছে ডিভাইডেড বাই NO রয়েছে, এর স্কোয়ার এবং Cl2 রয়েছে। কেমন? আমি K1 এবং K2 মানটা বের করেছি। দেখো এখান থেকে KC ফর্মুলাটাই বের করে দেখি যে এক্সপ্রেশন কী আসে। দেখো প্রোডাক্ট রয়েছে NOCl, এর স্কোয়ার ডিভাইডেড বাই N2 অক্সিজেন এবং Cl2। তাহলে এই এক্সপ্রেশন আমাদের আনতে হবে K1 এবং K2 ফর্মে। লক্ষ্য করো NOClটা কোথায় আছে, এইটা, রাইট? তাহলে NOCl NO স্কোয়ার Cl2, রাইট? তাহলে NOCl উপরে আছে। তাহলে দেখো আমরা K1 আর K2কে আমরা গুণ করে দিই। কেন গুণ করব না, NOClটা স্কোয়ার আছে, দেখো এখানেও ইকুয়েশনের স্কোয়ার আছে, রাইট? তাহলে এই যে NOClটা ওপরেই থাকবে, নিচে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, Cl, দেখো নাইট্রোজেন অক্সিজেন এবং Cl, আর NOটা কাটবে, উপর নিচে রয়েছে, সেই জন্য গুণ করে দিচ্ছি। গুণ করলে এক্স্যাক্টলি এই সমীকরণটা চলে আসবে। দেখো NO K1 এর মানটা NO স্কোয়ার রয়েছে ডিভাইডেড বাই N2 অক্সিজেন রয়েছে, আর K2 এর মানটা দেখো NOCl এর স্কোয়ার রয়েছে, NO স্কোয়ার এবং Cl2। কেমন? তাহলে NO এটা কাটলো, পড়ে থাকবে দেখো NOCl এর স্কোয়ার, N2 অক্সিজেন এবং Cl2। তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি সেম কেসের সঙ্গে, রাইট? তাহলে এই ইকুয়েশনে কেসি হবে K1 ইন্টু K2। তাহলে দেখো দুটো ইকুয়েশন ছিল, এই যে ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, এই যে দুটো ইকুয়েশন ছিল, এই দুটো ইকুয়েশনকে যোগ করে দাও। যোগ করলে 2NO কাটবে, রাইট? তাহলে পাবো নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস Cl2, এখান থেকে পাওয়া যাবে 2NOCl। ওকে, তাহলে দেখো N2 অক্সিজেন Cl2, N2 অক্সিজেন Cl2, তাহলে দুটো ইকুয়েশনকে যখন যোগ করব তখন সাম্য ধ্রুবকগুলো গুণ হয়ে যাবে, রাইট? তাহলে সাম্য ধ্রুবক কী হবে? গুণ হবে। তাহলে যখন দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে লিখব তখন সাম্য ধ্রুবকগুলো গুণ আকারে থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও দেখব যে সমস্ত বৈশিষ্ট্যগুলি সাম্য ধ্রুবকের মানের উপর ফ্যাক্টর নয়, যেমন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্বের ওপর সাম্য ধ্রুবক নির্ভর করে না। ক্যাটালিস্ট উপস্থিত থাকলে সাম্য ধ্রুবকে কোনো পরিবর্তন করবে না। এমনকি ইনার্ট গ্যাস বা ইনার্ট মেটেরিয়ালস যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু সাম্য ধ্রুবক কোনো পরিবর্তন করবে না। কিন্তু সাম্য ধ্রুবক টেম্পারেচারের উপর নির্ভরশীল অথবা উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতা পরিবর্তন করলে সাম্য ধ্রুবক কিন্তু পরিবর্তন ঘটে। কয়েকটি প্রবলেম করি। যদি 2SO2 গ্যাস এবং অক্সিজেন 2 সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান K হয়, তবে নিম্নলিখিত বিক্রিয়াগুলির ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান কত হবে? দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে বা সমীকরণ দেওয়া হয়েছে, সেই সমীকরণে সাম্য ধ্রুবকের মান কে। তাহলে এখানে চারটি প্রশ্ন দিয়ে আছে, এই চারটি প্রশ্নের ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান কী হবে? দেখো আমরা কিভাবে করব, প্রবলেমটা কীভাবে করব। দেখো যে প্রবলেমটার সাম্য ধ্রুবক দেওয়া হয়েছে সেটি তুলে নিই। 2SO2 এই যে গ্যাস মলিকুল দেওয়া হয়েছে,
প্লাস অক্সিজেন গ্যাস মলিকুল, এখান থেকে উৎপন্ন হচ্ছে 2 সালফার ট্রাইঅক্সাইড গ্যাস মলিকুল। এর ক্ষেত্রে সাম্যধ্রুবক কে সমান লিখতে পারি আমরা সালফার ট্রাইঅক্সাইড এর স্কোয়ার ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইড এর স্কোয়ার ইন্টু অক্সিজেন। তো এইটা আমাদের দেওয়া হয়েছে প্রবলেমে। আমাদের বের করতে হবে কি যে নাম্বার 1 এই ইকুয়েশনটা কি হবে, 4 সালফার ডাইঅক্সাইড গ্যাস মলিকুল প্লাস 2 অক্সিজেন গ্যাস মলিকুল, এখান থেকে 4 সালফার ট্রাইঅক্সাইড গ্যাস মলিকুল। ওকে, তো আমি ধরে নিচ্ছি এটা কে প্রাইম, সাম্যধ্রুবক কত হবে, তাহলে সালফার ট্রাইঅক্সাইড এর পাওয়ার 4 আসবে আপন সালফার ডাইঅক্সাইড এর পাওয়ার 4 ইন্টু অক্সিজেন এর পাওয়ার 2, তাই তো? তাহলে দেখো এই দুটো ইকুয়েশনকে একটু কম্পেয়ার করো। কি কম্পেয়ার করব, যে আমরা যদি রুট ওভার করে দিই বা এটাকে স্কোয়ার করে দিই অথবা এটাকে রুট ওভার করে দিই, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এটার সঙ্গে এটা সমান হবে। হয় এটাকে স্কোয়ার করো অথবা এটাকে রুট ওভার করো, কারণ কি এখানে দেখো 2 আছে, এখানে 4 আছে, রাইট? সালফার ট্রাইঅক্সাইড হবে, দুটো ইকুয়েশন কি জাস্ট এটা রুট ওভার করলে এটার সঙ্গে সমান হবে বা এইটাকে স্কোয়ার করলে এটার সঙ্গে সমান হবে। তাহলে আমি এটাকে রুট ওভার করে দিই, রুট ওভার কে প্রাইম সমান সালফার ট্রাইঅক্সাইড এইটা স্কোয়ার আসবে, সালফার ডাইঅক্সাইড এর স্কোয়ার আসবে, আর অক্সিজেন এখানে স্কোয়ার ছিল, অক্সিজেন এটা আসবে। তারপরে এবারে এই এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি কে এর সঙ্গে সমান, তাহলে লিখতে পারি কে। কেমন? তাহলে কে প্রাইম সমান কি লিখবো, কে প্রাইম সমান কী হবে, কে স্কোয়ার। তাহলে কে প্রাইমটা কে স্কোয়ারের সঙ্গে সমান, অর্থাৎ এই রিয়াকশনে কে প্রাইম কে স্কোয়ারের সঙ্গে সমান হবে, অথবা এটাকে স্কোয়ার করে কে প্রাইমের সঙ্গে সমান করতেও পারা যায়। নাম্বার 2 প্রবলেম দেখো, এখানে 2 নম্বর যে প্রবলেমটি রয়েছে এখানে বলেছে 2 সালফার ট্রাইঅক্সাইড থেকে 2 সালফার অক্সিজেন আছে। তাহলে দ্বিতীয় যে প্রবলেমটি বলা হয়েছে সেক্ষেত্রে আমরা কী দেখব, দেখো 2 সালফার ট্রাইঅক্সাইড, কেমন, সেখান থেকে সালফার ডাইঅক্সাইড 2 মোলস অফ সালফার ডাইঅক্সাইড, আর কি আছে অক্সিজেন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি কে প্রাইম ধরে নিচ্ছি। দেখো সালফার ডাইঅক্সাইড এর স্কোয়ার, অক্সিজেন রয়েছে, আর আপন সালফার ট্রাইঅক্সাইড এর স্কোয়ার রয়েছে, এটা রয়েছে। এবার দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল এখানে সালফার ট্রাইঅক্সাইডটা উপরে ছিল আর এখানে দেখো সালফার অক্সাইড নিচে আছে, রাইট? তাহলে সমান করতে হলে ইকুয়েশনটাকে উল্টে দাও, 1 কে প্রাইম সমান সালফার ট্রাইঅক্সাইড এর স্কোয়ার ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইড এর স্কোয়ার এবং অক্সিজেন। এবার দেখো এই যে এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি সেম এটার সঙ্গে, এইটার সঙ্গে সেম, তাহলে লিখতে পারি এখন কে লিখতে পারি। তাহলে আমি পেয়ে গেলাম 1 কে প্রাইম সমান কে, তার মানে কে প্রাইম সমান 1 কে, রাইট? তাহলে আমরা কে প্রাইমটা আসবে 1 কে এর সঙ্গে সমান। এইভাবে প্রবলেমগুলো সলিউশন করতে হবে। নেক্সট 3 আর 4 নিজেরা করার চেষ্টা করো। এবার আসি সি এর প্রবলেমটা। নিচে কয়েকটি বিক্রিয়া ও তাদের সাম্যধ্রুবক মান দেওয়া হলো, ঠিক আছে? এ থেকে বি প্লাস সি কেসি মান 2, সি থেকে বি প্লাস টি কেসি মান 3, ডি থেকে বি প্লাস সি কেসি মান 4। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে কেসি মান কত? তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে দেখো এখানে কি মান দেওয়া হয়েছে, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই এ থেকে 3b প্লাস এ, তাই তো? এই ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এ থেকে 3b প্লাস এ, তাহলে আমি ধরে নিচ্ছি কে সমান বি পাওয়ার কিউ আসবে, ই আসবে, তার ডিভাইড বাই এ আসবে। এবার আমার কী কী দেওয়া আছে দেখো, দেওয়া হয়েছে প্রথমে যে ইকুয়েশনটা রয়েছে এ থেকে বি প্লাস সি, এর ক্ষেত্রে কে সি
সমান বি এর গাঢ়ত্ব সি এর গাঢ়ত্ব আপন এ গাঢ়ত্ব সমানই 2 বলে দিয়েছে। আচ্ছা, সি থেকে বি প্লাস ডি, এখানে কে সি সমান লিখতে পারি বি এর গাঢ়ত্ব ডি এর গাঢ়ত্ব আপন সি এর গাঢ়ত্ব সমানই 3 বলে দিয়েছে। আর একটা ইকুয়েশন আছে এটা, ডি থেকে বি প্লাস ই, তাহলে সি বি এর গাঢ়ত্ব ই এর গাঢ়ত্ব আপন ডি এর গাঢ়ত্ব সমানই 4 বলে দিয়েছে। তাহলে এবার এই তিনটি ইকুয়েশন থেকে আমাদের এইটা বের করতে হবে। এখানে লক্ষ্য রাখো যে এই ফর্মুলাতে বি আর ই উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে এগুলো নিচে থাকবে। বি কোথায়? এটা উপরে আছে, এটা উপরে আছে, এটা উপরে আছে। দেখো বিগুলো প্রত্যেকটা উপরে আছে, তাহলে প্রত্যেকটাকে গুণ করলে এখান থেকে বি, এখান থেকে বি, এখান থেকে বি, 3 জায়গাতেই বি আসলে বি কিউ আসবে। তাহলে এই তিনটিকে গুণ করে দিই, অর্থাৎ 2 × 3 × 4 গুণ করলে দেখো বি সি বাই এ, এটা লিখলাম কেমন। তারপরে এটা লিখি, তার সঙ্গে মাল্টিপ্লিকেশন থাকবে উইথ 2-এরটা, এখানে সি আছে, তার সঙ্গে এটা থাকবে বি ই বাই ডি, এইরকম থাকবে কেমন। তাহলে এই সি এর সঙ্গে এই সিটা কাটলো, রাইট, ডি এর সঙ্গে ডি কাটলো। তাহলে দেখো এবার যে ইকুয়েশনটা আসবে বি তার পাওয়ার কিউ 1 2 3 আর ই রয়ে গেছে, দেখো এখানে ই আছে, নিচে এ আছে। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি এটার সঙ্গে সমান, দ্যাট ইজ কে। আর এই পাশে গুণ করে দেখো 24 আসবে, রাইট। তাহলে কে সমান 24। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো, অর্থাৎ এই রিয়াকশনের ক্ষেত্রে কে এর মান কত হবে আমরা তিনটি ইকুয়েশন বের করার পরে দেখবো যে ইকুয়েশনগুলোকে কী করতে হবে, গুণ করতে হবে না ভাগ করতে হবে। সেটা লক্ষ্য রাখবো যে যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে তাদের কোথায় কিভাবে রয়েছে, রাইট। তাহলে একই রকমভাবে ডি এরটা নিজেরা করার চেষ্টা করো।